সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন চিকিৎসা সেবা। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই একটি তথ্যচিত্র দেখে আসুন। ত্বকের স্তরে মেলানোসাইট নামের একটি কোষ থাকে। এই কোষ থেকে মেলানিন নামের একটি পিগমেন্ট তৈরি হয়, যা আমাদের গায়ের রং তৈরিতে ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন কারণে যখন মেলানিন তৈরিকারক মেলানোসাইট কোষগুলো চামড়ার কোনো নির্দিষ্ট জায়গায় সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, তখন সে জায়গাটি হয়ে যায় একদম পুরোপুরি সাদা। ত্বকের এক বা একাধিক জায়গা ধবধবে সাদা হয়ে যাওয়ার নামই শ্বেতিরোগ। শ্বেতিরোগের চিকিৎসা। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে শ্বেতির চিকিৎসায়ও এসেছে বহু নতুন বাঁক এবং নতুন চিকিৎসা পদ্ধতি। মূলত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে ধরনের খাবার খাওয়া উচিত তার সবই এই রোগের অন্যতম প্রধান চিকিৎসার অন্তর্গত। তাই শাকপাতা ও ভিটামিন সি সংবলিত খাবার এখন এই রোগ নিরাময়ের জন্য বিশেষভাবে নির্দেশিত। চিকিৎসার অন্যান্য পদ্ধতির মধ্যে বিভিন্ন ধরনের ক্রিম জাতীয় ওষুধ রোগের প্রাথমিক পর্যায়ে বেশ ভালো ফলাফল দিয়ে থাকে। শ্বেতির প্রথম ও প্রধান চিকিৎসা হল রোগীর পূর্বের রং ফিরিয়ে আনা। এর জন্য কিছু ঔষধ ব্যবহৃত হয়। দাগযুক্ত স্থানে স্টেরয়েড মলম লাগানো, সোলারিন জাতীয় ওষুধ খাওয়া। ওষুধে যদি ভালো কাজ না হয় তখন চিকিৎসক আল্ট্রাভায়োলেট লাইট TLOI অথবা এক্সিমাল লেজার এর সাহায্যে রং ফেরানোর চেষ্টা করে। যখন অল্প স্থানে রং ফেরানো সম্ভব হয় না তখন পিগমেন্ট গ্রাফটিং করা হয়। শরীরে যে কোনো রোগ দেখা দিলে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া উচিত না। আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। অনেক দিনের পুরনো একটি রোগ এবং যা নিয়ে অনেক কুসংস্কার আছে, আমরা সেগুলোই আজকে জানবো। আমরা কথা বলবো আজ সেতি রোগ এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক রাশেদ মোহাম্মদ খান, প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চর্ম ও যৌন রোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? ভালো আছি, আপনাদেরকে ধন্যবাদ। স্যার, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সবার আগ্রহর জায়গা আবার একটু নেগলেক্টেডও, যেটা হচ্ছে সেতি রোগ। প্রথমেই স্যার জানতে চাইবো যে সেতি রোগ কি এবং কেন হয়? কেন হয় এটা আমাদের একটা কমন কোয়েশ্চেন। আমার কেন হলো এটা? আমি যদি একটু সায়েন্টিফিক্যালি বলি, আমাদের যে গায়ের যে ত্বকের যে রঙটা তৈরি করে এটাকে আমরা বলি মেলানিন নামে একটা রঙ। এই রঙটা তৈরি করে আমাদের শরীরে একটা সেল আছে, এটা বলে মেলানোসাইট। এই মেলানোসাইটগুলো এই রঙটা তৈরি করে। আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম বা আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, ও মনে করে যে এটার মধ্যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া, সে তাকে করে কি, সে তাকে অ্যাটাক করে এই মেলানোসাইট রোগটাকে, এই সেলটাকে ধ্বংস করে দেয়। তখন এটার রঙের ফ্যাক্টরিটা ধ্বংস হয়ে গেল, সে তখন রঙ তৈরি করতে পারে না। তখন যে জায়গায় সেল ধ্বংস হয় সেখানে ত্বকটা সাদা হয়ে যায়। যে শরীরে যে সূর্য আলো থেকে ইভি রেডিয়েশন, সেখানে কিন্তু প্রতিনিয়তই আমাদের স্কিন ড্যামেজ হচ্ছে। দ্যার ইজ এ চান্স যে আমাদের শরীরে এখান থেকে স্কিন ক্যান্সার হতে পারে। আমরা বলি মেলানোমা খুব ডেঞ্জারাস একটা ক্যান্সার। তো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবসময় এটাকে চেক করার চেষ্টা করে। এখানে দেখা যাচ্ছে এই নর্মাল ইমিউন সিস্টেমটা হাইপার অ্যাক্টিভ, ওরা বেশি বেশি কাজ করছে। তো যাদের মেডিসিন ধ্বংস করে দেয়, দেখা যায় যে তাদের শ্বেত হচ্ছে কিন্তু তাদের ক্যান্সারের চান্স কমে যায়। আর যাদের এই রোগ প্রতিরোধ কম, তাদের ক্যান্সারের চান্স বেশি। তো শ্বেত রোগের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে সে ক্যান্সারের চান্স কমে যায়, স্কিন ক্যান্সার চেক কমে যায়। তো মোটামুটি বলতে গেলে এই জন্যই শ্বেত রোগটা হয়। খুব সুন্দর করে স্যার বললেন। এবং সেত রোগ নিয়ে অনেক ধরনের ভুল ধারণা অনেক বছরকে বছর ধরে রয়েছে। কি ধরনের ভুল ধারণা স্যার আপনারা পাচ্ছেন? আচ্ছা, প্রতি বছর এটা নিয়ে আমরা কথা বলি, এটা নিয়ে অনেক স্টিগমা, মানে এটার হিস্ট্রি যদি চিন্তা করি, এটা 3005 ইয়ার্স ব্যাক যখন মোজেস লেড এক্সোডাস, তখন থেকে দেয়ার লট অফ মিসকনসেপশন এবং স্টিগমা দেওয়া আছে। শ্বেতরোগ হলে ওটাকে অনেকে মানে কুষ্ঠ মনে করার কারণ হচ্ছে যে এই কুষ্ঠরোগ কিন্তু একটা হোয়াইট প্যাচেস হয়, শ্বেতরোগে দেখা যায় যাদের যারা সাদা হয়ে যাচ্ছে কুষ্ঠ হয়। তো অনেকে মনে করে যে এটা যে কুষ্ঠ, এটা বোধহয় ছোঁয়াচে, প্রথম ভুল ধারণা। তারপরে দেখা যায় যে এদের যেটা যেখানে হয় তাদের বিষাদিষ্টের সমস্যা হয়ে যায়। অনেক 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 ধরনের ভুল ধারণা নিয়ে ওরা সাফার করে। লোকজন মনে করে যে প্রথমত ছোঁয়াচে একটা বিশাল কারণ, যে মনে করে ছোঁয়াচে। এই জন্য কিন্তু যারা এই শ্বেতরোগে ভুগে অনেকেই ডিপ্রেশনে থাকে, বিশাল একটা ডিপ্রেশন তাদের মধ্যে কাজ করে। আবার এখন আমরা যেটা দেখছি, আমাদের যে প্রতি বছর আমাদের যে প্রোগ্রামস, আমরা যে সচেতনতা বাড়ানোর যে কাজ করছি, দেখা যায় অনেকে মনে করছেন দে জাস্ট লুক ডিফারেন্ট। হ্যাঁ, এবং অনেকে আছে সুপার মডেল আছে যারা শ্বেতরোগ আছে, মানে দে টেক আই এম স্পেশাল, আই এম ডিফারেন্ট। ব্যাপারটা কিন্তু তাই আসলে এটা তেমন কোনো ক্ষতিকারক কিছু না। এটা
অন্য কোনো জীবনবদ্ধি ডায়াবেটিস হাইপারটেনশন মতো খারাপ রোগ না, দেখতেই এক অন্যরকম লাগে। সে অনেকে আছে যেটাকে অ্যাকসেপ্ট করে না, আই ডোন্ট নিড এনি ট্রিটমেন্ট, এরকম আছে। কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি, যারা মনে করে যে ওভাবে তার চিন্তা করে দে আর লাইক দ্যাট, আর যারা বলছে আমি ট্রিটমেন্ট নিব, তাহলে আমরা তাদের ট্রিট করি। খুব সুন্দর বলেছেন স্যার। আমরা জানতে চাইবো যে অনেকে ভাবেন যে সেতি রোগ বুঝি কুষ্ঠরোগ এবং এটা ছোঁয়াচে, এই বিষয়ে কি স্যার কিছু বলবেন? 3500 বছর আগে থেকে শুরু হয়েছে এবং এটা এখনও লোকজন মনে করে। আমরা প্রতিবারই বলতে চাই এটা আসলে একটা অটো ইমিউন ডিজিজ। আমাদের ইমিউন সিস্টেম যেমন ধরেন আপনার টাইপ 1 ডায়াবেটিস একটা অটো ইমিউন ডিজিজ, আমাদের সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস রোগ আছে, এরকম অটো ইমিউন ডিজিজ অনেক আছে, তার মধ্যে এইটা একটা। ওগুলো কিন্তু যেমন ডায়াবেটিস কারো পেশেন্ট কিন্তু হাত ধরেন আপনাকে রোগ ছড়াবে, কখনোই ছড়াবে না। সেটাও তাই, আপনি যদি তার হাত ধরে সারাদিন বসে থাকেন ছড়াবে না। ভিতর থেকে হচ্ছে সাথে একটা জেনেটিক একটা ব্যাপার আছে, বংশগত ব্যাপার আছে, সেটা মিলিয়ে এই অটোইমিউনিটি নিয়ে তাদের হয়। কখন এটা ছোঁয়াচ্ছে না, এটা কুষ্ঠ না। এবং সেটা কিন্তু আমাদের খুব সহজে কিন্তু আমরা বুঝতে পারি। যখন একটা পেশেন্ট আসে শ্বেত রোগের জন্য আমাদের একটা বুঝতে পারি আমরা। হোয়াইট প্যাচেস কিন্তু শরীরে অনেক কারণে হয়। ইভেন যাদের অ্যাজমা আছে, হাঁপানি আছে, মানে অ্যাটোপিক ইন্ডিভিজুয়ালস, তাদেরও আমরা বলি পিটার্স অ্যালবা সাদা সাদা হয়ে যায়। আবার ধরেন অনেকের ফাঙ্গাল ইনফেকশন আছে, আমরা মানে সৌদ বলি, ওটা কিন্তু হোয়াইট প্যাচেস হয়। এখান থেকে কিছু রং নষ্ট হয়ে যায়, আমরা হোয়াইট প্যাচেস দেখি। তা আমরা কিন্তু এই প্রথমেই আমরা যখন পেশেন্টটা আসে তখন আমরা প্রথমে আমরা উই ট্রাই টু ডায়াগনোস এটা কি আসলেই সেতি না। খুব সহজে কিন্তু আমরা করতে পারি এটা। আমাদের একটা ল্যাম্প আছে, এটাকে বলি আমরা উডস ল্যাম্প। এটা দিয়ে আমরা দেখলে দেখা যাবে যে হাতির দাঁতের মতো সাদা হয়ে গেল জায়গাটা, এবং তখন কিন্তু আমরা বুঝতে পারি। আর যদি এরকম যদি না হয় তাহলে বোঝা যাবে যে অন্য কিছু, যেমন ফাঙ্গাল হলে এটা দেখে কমলাকার ধারণ করবে, বা আরেকটা আছে যেমন নিভাস এরিবিকাস বলি আমরা, জন্মগত দাগ, সবার কালো দাগ থাকে, কারো কারো সাদা সাদা দাগ থাকে। এটা দিয়ে কিন্তু আমরা খুব সহজে দেখে ফেলি, বুঝতে পারি যে এটা শ্বেত রোগ না। আমাদের কাছে অনেক সময় আসে বাচ্চারা নিয়ে আসে যেরকম সাদা দাগ, এটা কি সেতি, মারা খুব চিন্তিত হয়ে যায়। তখন যখন বলি তখন দে গট রিলিভ। তবে যেটা হচ্ছে আমরা বলতে চাই যে আর্লি ডায়াগনোসিস যদি আমরা ধরে ফেলতে পারি শ্বেত রোগটা, প্রথমেই আপনার গায়ে কোনো হোয়াইট প্যাচের সাথে ছোটো ছোটো প্যাচ হচ্ছে, এটা আস্তে আস্তে একসাথে মিলে একটু বড় আকার ধারণ করছে, সেরকম যদি হয় মানে আর্লি ডায়াগনোসিস আমরা করতে পারি, দেখলে কিন্তু অনেক সহজে টোটালি রিভার্সেবল একটা রোগ এখন আমরা বলতে চাই। কারণ আমাদের লট অফ রিসার্চ, আগে আমরা অনেকে বলতাম যে শ্বেত রোগ কেন হয়, জিনিস করলে বলতাম যে আমরা জানি না কেন হয়, কিন্তু আমরা বলি এখন আমরা অনেক জানি। এখন লট অফ রিসার্চ, আমরা মলিকুলার লেভেলে জানি কোথায় কোন পাথওয়ে দিয়ে এই শ্বেত রোগটা হচ্ছে, কোন সেলগুলো ডিস্টার্ব হচ্ছে, কীভাবে হচ্ছে, ওটা দ্য সাইটোকাইন্স বলে যে মানে যে প্রোটিন মলিকুলসগুলো শ্বেত রোগকে ধ্বংস করে, এগুলো আমরা সব জানি। ইভেন আমার রিসেন্ট একটা অ্যাডভান্সেস যেটা হচ্ছে, আমরা দেখা যায় যে শ্বেত রোগের বর্তমানে যে চিকিৎসাগুলো আছে ওটা দিলে শ্বেত রোগ রিভার্সগুলো ভালো হয়ে গেল। আবার যে চিকিৎসা বন্ধ করলাম দেখা শ্বেত রোগটা ফিরে আসছে, 6 মাস 1 বছর মধ্যে ফিরে আসছে, 40% ফিরে আসছে। তাহলে কেন ফিরে আসছে? একই জায়গায় ফিরে আসছে। তার মানে দেখা যায় যে ওই জায়গায় যে সেলগুলো ব্যালেন্স ধ্বংস করে, যে টি লিম্ফোসাইট বলে আমরা, ওরা একটা রেসিডেন্ট, ওরা ওখানে মেমোরির মতো ওখানে বসে থাকে। এটা সবসময় অন্যান্য ডিজিজও হয়, একটা ভাইরাল ইনফেকশন হলে ওই এই সেম সেলগুলো কাজ করে, ওরা ওই ভাইরাসটাকে একটাকে ধ্বংস করে দেয়, পরে সে আবার কিছু চুপচাপ বসে থাকে, যে ফিউচারে যদি সে আসে তাহলে সে তাকে আবার ধ্বংস করবে। সেরকম সেরকমটা হয়, ওই মেমোরি সেলগুলো ওখানে বসে থাকে। তো আমরা যেটা করি, এই মেমোরি সেলগুলো সরাতে পারি না। আমাদের যে সোফার যে ট্রিটমেন্টগুলো ছিল, এখন যেটা হচ্ছে আসার আলো, যেটা নতুন ট্রিটমেন্ট যেগুলো আসছে, এতে করবে কি আমরা যেই মলিকিউলটা রেসপন্সিবল, যে প্রোটিন মলিকিউলটা আমরা বলি এটাকে IL-15 বা ইন্টারলিউকিন-15 বলি, ওটাকে ওই জায়গায় জড়ো করে রাখে। ওই জিনিসটাকে টার্গেট করে ওইটাকে আমরা সরিয়ে দিতে পারি। তখন দেখা যায় ওই জায়গায় মেমোরিটা নষ্ট হয়ে যায়। তখন সরে গেলে পরে লং টার্ম একটা ভিটলিগোকে রিমিশন আমরা নিতে পারি। সেগুলো হচ্ছে আসার কথা। মানে যারা শ্বেত রোগে ভুগছেন, আমাদের নো নিউ ট্রিটমেন্টস আর কামিং, মানে অদূর ভবিষ্যতে আসবে, সেটা দিয়ে কিন্তু আমরা এই শ্বেত রোগের অনেক ভালো ভালো চিকিৎসা আছে। তো আমরা বলতে চাচ্ছি যে একটা হোপ দিয়ে শুরু করতে চাই। তো এটা একটা কথা আর কি। স্যার খুব সুন্দর বলেছেন এবং আসলে আমরা আশা পাচ্ছি। তো এখন কি ধরনের চিকিৎসা আপনারা করছেন? আচ্ছা, চিকিৎসা আমরা বলেছিলাম যে এটা অনেক মানে হিস্ট্রি এখানে অনেক পুরানো, সেই 3005 ইয়ার্স আগে থেকে বিভিন্ন রকম চলে আসছে, বিভিন্ন রকম ভুল চিকিৎসা হয়েছে। আমরা লস ট্র্যাক মাঝখানে কোথাও হয়েছে, কখনো সালফিউরিক অ্যাসিড, কেউ আর্সেনিক খেয়েছে, যেগুলো আসলে কোনো ভূমিকা নেই আমরা দেখি। তবে নিউট্রিশনস আর ভেরি গুডের মধ্যে এখন রিসেন্টলি মানে FDA অ্যাপ্রুভ ড্রাগস এসছে, ভালো ভালো ওষুধ। আমরা যেমন বলি যে স্টেরয়েড অয়েনমেন্টস, তারপরে যেমন ট্যাক্রোলিমাস, পিমাক্রোলিমাস, এগুলো আমরা বলি যে নন স্টেরয়েড। এই ওষুধগুলো আমরা অনেক আগে থেকে ইউজ করছি। তার মধ্যে একটা ট্রিটমেন্ট হচ্ছে ফটোথেরাপি। আমরা বলি যে শ্বেত রোগে দেখা যায় যে আপনি যদি রোদে যান তাহলে শ্বেত রোগে ভালো হয়, রোদে গেলে আপনার কালো হয়। এই রোদের মধ্যে UVA আছে, UVB আছে, আলট্রাভায়োলেট A, আলট্রাভায়োলেট B। এখন দেখা যাচ্ছে যে কোন জিনিসটা আপনাকে এই রংটাকে ছড়াতে সবচেয়ে বেশি সাহায্য করে। সেখানে দেখে UVB বা আলট্রাভায়োলেট B রেঞ্জের একটা ছোট পোর্শন আপনাকে, এটাকে আমরা ন্যারো ব্যান্ড UVB বলি।
আমরা এখন ওই থেরাপি, ওই লাইট থেরাপিটা আমরা দেখি দ্যাট ইজ ভেরি গুড, এটা আমাদের একটা মেইন স্টে অফ ট্রিটমেন্ট করি। আর যাদের ইভিবি আমাদের অফিসে আমাদের এই এরকম চেম্বার আছে, পেশেন্টকে পুরো চেম্বারে ঢুকিয়ে দিই, ওরা ইভিবিটা তৈরি করে সেই স্পেকট্রামটা। রোদের মধ্যেও এটা আছে, তো রোদের কিছু সমস্যা আছে, ওখানে ইভিএ আছে, ইভিবি আছে, যেখানে আপনার স্কিন ট্যান্ড হয়ে যায়, সানবার্ন হওয়ার সমস্যা আছে। তবে ইভিবি আছে, যারা একেবারে পারে না তাদেরকে আমরা এই রোদ দিয়েও চিকিৎসা করি সামটাইম। আর যারা পারেন তাদেরকে আমরা ইনারভেন ইভিবি চেম্বারে নিয়ে আমরা তাদের ট্রিট করি। এটা হচ্ছে আরেকটা। তারপরে নতুন নতুন ওয়াইনমেন্টসের মধ্যে আমরা যেমন বলছিলাম যে ট্যাক্রোলিমাস, পিমেক্রোলিমাস, যেগুলো নন স্টেরয়েড এবং লম্বা সময় চিকিৎসা করতে হয়। কারণ সেটা তো একটা বলেছি যে পাজি রোগ, আমরা ওষুধ বন্ধ করলে ফিরে আসতে চাই। তো এই জন্য আমরা ইউজুয়ালি একটা মেনটেন্যান্স দিই। আমার মেনটেন্যান্সের দ্যার আর ওয়েজ টু মেনটেন, সেফ ওয়ে টু মেনটেন। অনেকের সময় আমাদের আগে যেটা ছিল, আমরা অনেক স্টেরয়েড ইউজ করতাম, যেটার অনেক সাইড ইফেক্ট আছে। এখনকার তো স্টেরয়েড থেকে বেড়ে চলে এসেছি আমরা, যত কম ইউজ করা যায়, কোন পোটেন্সিতে আমরা ইউজ করবো, এগুলো করে কিন্তু করতে পারি। ভেরি রিসেন্টলি যেটা আসা হলো, যেটা এগেইন আবার একটা নতুন ওষুধ এসেছে, আমরা বলি জ্যাক ইনহিবিটার্স, বা এটা মানে জ্যাকস্টার পাথওয়ে একটা আছে, মানে যে ভিটলিগো যেমন বলেছি যে মলিকুলার লেভেল আমরা জানি, ওটা বলে গামা ইন্টারফেরন পাথওয়ে। ওই পাথওয়েটাতে করে যেসব জায়গায় জিনিস তৈরি করে, ওই জিনিসকে ব্লক করার জন্য জ্যাক ইনহিবিটার্স একটা অন্যতম একটা ওষুধ। তার মধ্যে আমরা যেমন বলছি টোফাসিট্রিম, যেটা আমরা ইউজ করি, আরটা হচ্ছে রুক্সলিটিনিম, নতুন একটা এসেছে, যেটা এফ্রিয়াব রুট, একটা ওয়ানম্যান একটা মলম। দিস ইজ ভেরি গুড, ভেরি সেফ এবং টার্গেটেড মানে কি, যে আমাদের আগে যে ওষুধগুলো ছিল ওগুলো কিন্তু মোস্টলি ছিল লাইক ডায়নামাইট, নিউট্রন বোম। আমরা দিলাম ওটাকে, সে টার্গেটকে ধ্বংস করে, তার আশপাশকেও ধ্বংস করে। আর এখন হচ্ছে না, এক্স্যাক্টলি স্মার্ট বোম, যেখানে দিব সেখানে কাজ করে। মানে সাইড ইফেক্ট বলতে গেলে অন্যান্য জায়গায় তার কোনো এফেক্ট নাই। সো এই টার্গেটেড থেরাপিগুলো এসেছে লাইক জ্যাক ইনহিবিটার, তার মধ্যে রুক্সোলিটিনিম যেটা এসছে, এটা আমরা লম্বা সময় অনেক স্টাডিজ আছে, অনেক রিসার্চ হচ্ছে, আসলে লট অফ রিসার্চ ইজ গোয়িং অন। এটা আমাদের সেফ ট্রিটমেন্ট এবং এটার রেজাল্ট খুব ভালো। তবে মনে রাখতে হবে, আমাদের ক্ষেত্রে রুগীদের জন্য আবারও বলতে চাই, আমাদের কাছে পেশেন্ট আছে বলে যে স্যার আমি সব কিছু চেষ্টা করে নিয়েছি, কোনো কাজ হয় না। কী নিয়েছেন আপনি, কতদিন ইউজ করেছেন? স্যার এই যে 2 সপ্তাহ 1 মাস ইউজ করলাম। না, ব্যাপারটা এরকম না। এটাতে কনসিস্টেন্সিটা কী, আপনাকে লম্বা সময় একটা রেজাল্ট পেতে 3-4 মাস লেগে যায়, আমরা যে বলি 6 months of 1 year লেগে যায়, এবং পুরো রেজাল্ট আসতে ইভেন 2 বছর লাগতে পারে, এবং তারপর আপনাকে মেনটেন্যান্স লাগবে। বাট উই ক্যান মেনটেন, উই ক্যান কন্ট্রোল ইট, মেনটেন, এটা মাথা রাখতে হবে। ভুল করে সবাই দেখা যায় যে কয়েকদিন ওষুধ লাগায় না। সো এই ওষুধগুলো খুবই ভালো এবং সেফ। আমরা কিন্তু লম্বা সময় ইউজ করলে এই রোগটা এটা দিয়ে করতে পারি। পাশাপাশি আমাদের যে টোফাসেটিভ আছে, এটাও আমরা খেতে দিই। তবে এটা দেওয়ার সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের এখন চেম্বার আসে, আমরা লিখছি, অনেক সময় আমাদের প্রেসক্রিপশন অনেকে ফলো করে। কিন্তু এটা দেওয়ার অনেক নিয়ম কারণ আছে, অনেক সেফটি ফিচার্স আছে। আমরা অনেক কিছু পরীক্ষা করে নেই দেওয়ার আগে, ওষুধটা ওনার সেফ হবে কিনা, ওনার আনুষঙ্গিক অন্য কোনো সমস্যা আছে কিনা, এটা মানে বুঝে কিন্তু করতে হবে। সো দিয়ে এর পাশাপাশি যদি আমরা ওটার সাথে ফটোথেরাপি অ্যাড করি, 1+1=4, মানে দেখা যাচ্ছে রেজাল্ট ইজ ভেরি গুড। সো এই ধরনের চিকিৎসাগুলো এখন আমরা করছি, যেগুলো দিয়ে কিন্তু আমরা উই আর ভেরি গুড ইন কন্ট্রোলিং ভিটিলিগো পেশেন্ট। খুব সুন্দর বলেছেন স্যার, একদম আশার আলো দেখতে পাচ্ছি। এবং ভিটিলিগো নিয়ে আসলে অনেক ধরনের সাইকোলজিক্যাল ট্রমাও থাকে। স্যার কি সেই বিষয়ে কিছু বলবেন কিনা, কিংবা ভিটিলিগো রোগীদের জন্য আপনার কোনো উপদেশ রয়েছে কিনা? আচ্ছা, এখন যেটা হচ্ছে আমরা বলছি এগেইন, আবার যেটা বলতে, আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এমন হয়েছে একটা পেশেন্টের হাতের এখানে একটা জিনিস এর সাথে বলে নেই, অনেক সময় দেখা যাবে যে ওনার চিকিৎসা করতে দেরি করছে, এবং কিছু কিছু জায়গায় আপনার রং আসতে খুব সমস্যা। কোথায় রং আসতে সমস্যা? যেখানে লোম নেই, যেখানে যেমন হাতের এই জায়গাটা লোম নেই, এখানে লোম নেই, নাকলসে লোম নেই, ঠিক আছে, পায়ের উপরের ভাগে যে ডরসাল মধ্যে ফুটের পায়ের জায়গাটায়, এখানে তো লোম নেই। এসব জায়গায় যদি ক্ষেত্র শুরু হয়, তাহলে কিন্তু এটাকে ফিরে আনা ইজ ভেরি ডিফিকাল্ট। এই জন্য মনে রাখতে হবে, এইসব জায়গায় যদি হয় আপনাকে আর্লি ট্রিটমেন্ট করতে হবে, এবং দেখা যায় যে এই না হলে কিন্তু এটা ইরিভার্সেবল হয়ে যায়, আমরা পরে ওষুধ দিয়ে সুবিধা করতে পারি না। আর যেসব জায়গায় লোম আছে সেখানে ট্রিটমেন্ট ইজ ভেরি ইজি। যেমন ফেসে কিন্তু আমরা অনেক সব বুঝি না, মেয়েদের অনেক মনে হয় যে ফেসে বুঝি লোম নেই, আসলে মাইক্রোস্কোপে অনেক লোম আছে। রংটা ছড়ায় অ্যাকচুয়ালি লোমের গোড়া থেকে। লোমের গোড়ার মধ্যে আমাদের যে হেয়ার ফলিকেল আছে, যে হেয়ার ফলিকেলের মধ্যে একটা জায়গা আছে বাল্জ রিজন, এখানে থাকে স্টেম সেলস, এখানে মেলানোসাইটের যে প্রিকারসার সেলগুলো ওখানে স্টোর থাকে। এবং সবচেয়ে মজার কি, আমাদের যে শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা ওই জায়গাটা অ্যাটাক করতে পারে না, এটাকে আমরা বলি ইমিউন প্রিভিলেজ। তবে যদি বেশি দেরি করেন, আপনার ইমিউন সিস্টেম ওটাকে অ্যাটাক করে যদি স্টেম সেলকে ধ্বংস করে দেয়, তাহলে কিন্তু রং ছড়াবে না। সেটা আমরা বুঝবো কীভাবে? যদি আপনার হেয়ারগুলো সাদা হয়ে যেয়ে থাকে, তা আমরা বুঝবো হেয়ারের যে রক্ষিত যে স্টেম সেলগুলো ওগুলো ধ্বংস হয়ে গেছে। এই হেয়ারগুলো সাদা হওয়ার আগেই আপনাকে আসতে হবে। আসলে আমরা কিন্তু উই ক্যান ট্রিট ইট ভেরি ওয়েল, উই ক্যান কন্টেইন ইট। প্রোগ্রেসিভ ভিটিলিগো বলি, যখন আমরা রোগ ছড়াচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, তখন কিন্তু ট্রিটমেন্টটা করা খুব জরুরি। তখন কিন্তু আমরা সাথে সাথে এটাকে বন্ধ করতে পারি।
এটাকে আমরা কিন্তু খুব সহজে আবার রংটাকে ফিরিয়ে আনতে পারি এবং লং টার্ম সেটাকে মেনটেন করতে পারি। আর আমি বলছি আশার সামনে আছে, কয়েক বছর পরে আমরা আসবো, যেটাকে আমরা সরিয়ে দিতে পারবো। তো এই পর্যন্ত আমরা কন্ট্রোল করে আমরা রাখতে পারি, তাহলে দ্য ফিউচার ইজ ব্রাইট। ভিটিলিগো রোগীদের জন্য আপনার কোনো উপদেশ রয়েছে কি? উপদেশ হচ্ছে এটি নিয়ে বসে থাকা যাবে না। আর্লি ডায়াগনোসিস ইজ ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে আপনারা বুঝবেন না যে এটা কি শ্বেত নাকি অন্য কিছু। আমরা বলেছি ত্বক সাদা হয়ে যেতে পারে অনেক কারণে। অনেক ওষুধ আছে, স্টেরয়েড লাগাচ্ছেন আপনি, স্টেরয়েডের সাইড ইফেক্ট হচ্ছে সাদা হয়ে যাওয়া। ফাঙ্গাল ইনফেকশন আছে, আপনার একটা জন্মগত রোগ আছে যেগুলো হয়, আমরা লিকোডার্মা, কোথাও কেটে গেল ছিলে গেল সেটাও সাদা হয়ে যেতে পারে, যেটাকে আমরা লিকোডার্মা বলি। তা আপনি যদি আমরা হিস্ট্রি নিয়ে আমরা কিন্তু আমাদের এই উডস ল্যাম্প আর একটা যন্ত্র আছে আমাদের, ওটার নাম হচ্ছে ডামোস্কোপ, ইটস কাইন্ড অফ মাইক্রোস্কোপ। আমাদের মাইক্রোস্কোপ হচ্ছে আমরা একটা চোখ দিয়ে দেখতে পারি, মোবাইল ফোনের সাথে লাগিয়ে আমরা চোখ দিয়ে দেখতে পারি, যে এটাকে এনলার্জ করে দেখতে পারি যে ওখানে কী ঘটনা আছে, আমার সিরোপোর্স ওটার এক্সটেনশন আছে কিনা, ওটা কালার চেঞ্জ আছে কিনা ভিটলিগোর চারদিকে, ভিটলিগো যে চুলকাচ্ছে, এই যে বর্ডারটা একটু লাল মানে পিঙ্কিশ হয়ে আছে, এগুলি দেখে কিন্তু বুঝি যে এটা প্রোগ্রেসিভ ভিটলিগো কি ভিটলিগো না। এবং তখন কিন্তু আমরা খুব এগ্রেসিভ ট্রিটমেন্টে যাই। সেই জন্য আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে কিন্তু যাদের একটু এক্সটেন্সিভ হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু আমরা রং ফিরিয়ে নিয়ে আসতে হবে, তবে তখন এটি এবি ডিফিকাল্ট হয়। এবার আরেকটা জিনিস হচ্ছে, এমন অনেক আছে যারা আছেন যারা পুরো শরীর সাদা হয়ে গেছে, অল্প কিছু প্যাচেস আছে, সেক্ষেত্রে তাদের কী করবো? এই জন্য কিন্তু এফডিএ অ্যাপ্রুভড একটা ট্রিটমেন্ট আছে, আমার মনোব্যঞ্জন দিয়ে কিন্তু আমি ওটাকে সাদা করে দিলাম। এটা কিন্তু দ্যাট ইজ অ্যানাদার ওয়ে অফ ট্রিটিং, যে অল্প কিছু আছে। আর আমি যেটা করি, আমাদের ছোটো ছোটো স্পটস আছে, আমার কাছে একটা আমাদের গ্রাম যন্ত্র আছে, বলি ক্রায়ো, একটা লিকুইড নাইট্রোজেন, এর টেম্পার হচ্ছে -196.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ওটা দিয়ে আমরা যদি স্প্রে করি তাহলে ওই মেলার সেলগুলো খুব সহজে মরে যায় এবং জায়গাটা সাদা হয়ে যায়। তাহলে যাদের ভিটলিগো আছে, যাদের একদম এক্সটেন্সিভ আছে, তাদের জন্য ট্রিটমেন্ট আছে। আর যাদের ক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস উই ক্যান রিভার্স ইট। তবে আরেকটা জিনিস আমি বলতে চাই দ্য সেম টাইম, যে একটা প্যাচেস আছে, আমরা সব কিছু চেষ্টা করেছি, ফিরে আসলো না, মানে ধ্বংস হয়ে গেছে, তার স্টেম সেলও ধ্বংস হয়ে গেছে। তাহলে কী করবো? এখন আমাদের সার্জিক্যাল চিকিৎসা আছে, সেখানে আমরা কী করি, নতুন করে ওখানে রঙের ফ্যাক্টরি বসাই, যেখানে রঙ আছে ওইসব জায়গা থেকে আমরা সেল নিয়ে ওখানে ছোটো ছোটো করে আমরা বলে মিনি পাঞ্চ গ্রাফটস, ছোটো ছোটো পাঞ্চ করে আমরা ফ্যাক্টরি বসে দিই, সেখান থেকে রং চলে। এটা আছে আরেকটা আছে, আরও অ্যাডভান্স আছে, মেলানোসাইট ট্রান্সফার। এগুলো করে কিন্তু আমরা সেসবটা ছোটোখাটো প্যাচগুলোতে আমরা মেলানোসাইট ট্রান্সফার করে সেখানে কিন্তু রং আনতে পারি। এবং তবে এমন রাখতে হবে, মেনটেন্যান্স ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমরা অল দ্য টাইম বলি, আপনি ওষুধ বন্ধ করে দেন, ইট মাইট কাম ব্যাক। এই জন্য আপনাকে মেনটেন্যান্স দিতে হবে, অ্যান্ড দেয়ার আর ওয়েজ টু মেনটেন ইট। খুব অল্প ওষুধ দিয়ে, ধরুন আপনাকে যেমন ফটোথেরাপি মাসে 2টা দিলাম, তারপরে মলম হচ্ছে আপনাকে শুধু সপ্তাহে 2বার লাগাতে দিলাম। এরকম করে কিন্তু আমরা লং টার্ম আমরা খুব ভালোভাবে স্মৃতিরোগকে কন্ট্রোল করতে পারি। সো যারা ভিটলিগো নিয়ে ভুগছেন, হোপ ইজ আউট দেয়ার। উইথ আর ভেরি গুড ট্রিটমেন্টস, দ্যার আর ভেরি সেফ ট্রিটমেন্টস আমাদের কাছে আছে, যেগুলো দিয়ে আমরা ভিটলিগোকে ওয়েল কন্ট্রোল করতে পারি। ইউ ক্যান রিভার্স ইউর পিগমেন্টেশন। আমি যে ভিটলিগো লস করেছেন সেই কালারটাকে ফিরিয়ে আনতে পারি এবং ভিটলিগো পেশেন্টকে লম্বা সময় ভালো রাখা যায়। স্যারের কাছে জানতে চাইবো, স্যার আমরা সবাই চাই আমাদের সুস্থ সুন্দর একটি উজ্জ্বল ত্বক থাকুক এবং সেটা মানে সবসময় থাকুক, আমরা এভারগ্রিন থাকতে চাই। তো কিভাবে আসলে আমাদের ত্বককে আমরা সুস্থ সুন্দর এবং ব্রাইট রাখতে পারি? আমরা যেটা বলি সবসময়, আমরা এটা নিয়ে বহু কিছু করি। আমরা এই কসমেটিক্স, এই আমার লেজার আছে, অমুক আছে, যারা বোটক্স ফিলার, কত কিছু আছে। আমরা যেটা বলছি, আমার ত্বককে সুন্দর রাখার জন্য আমার সমস্ত শরীরটা, আমার হার্টটাকে যেভাবে ভালো থাকবে, আমার লিভারটা কীভাবে ভালো থাকবে, আমাদের ত্বকটা কিন্তু সবই ভালো থাকবে। আমাদের পার্ট অফ দ্য হোল বডি, দ্য লার্জেস্ট অর্গান অফ দ্য বডি আমাদের ত্বকটা। এই জন্য হেলদি লাইফস্টাইল ইজ সো ইম্পর্টেন্ট। সুগারি ড্রিঙ্কস অ্যাভয়েড করেন, টেক লটস অফ ভেজিটেবল, আটার মধ্যে ভাত কম খান, সবজি খাওয়া বাড়ান, 2 প্লেট খাবেন, 1 প্লেট খালি। সকাল দুপুর রাত থাকেন, মাঝখানে স্ন্যাক্সগুলি বাদ দেন, যেটা আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সে জড়িত। বারবার খাচ্ছি, ইনসুলিন উঠানামা করছে। এভাবে না, রাতের বেলা না খাওয়ার চেষ্টা করেন। খিদে লাগলে 1 মুঠ বাদাম, 1 গ্লাস পানি খান। কারণ রাতের বেলা যখন আমাদের সুগার ডিপ্লিট হয়, তখন আমাদের ফ্যাট বার্ন হয়। আমাদের অপ্রয়োজনীয় শরীরের মধ্যে যে জিনিসগুলো তৈরি হয়, যে অপ্রয়োজনীয় প্রোটিনস, এগুলিকে শরীর বলে যে আমাদের খাওয়া শেষ হয়ে গেল, আমি কী খাই তখন অপ্রয়োজনীয় খাওয়া শুরু করে। তো দ্যাট বিকামস হেলদি, তখন একটা বডির রিজেনারেটিভ ফেস অ্যাক্টিভেটেড হয়। তো দিস ইজ ইট, হোয়াট ইজ এ হেলদি ফুড ডায়েট, একটা ভেরি ইম্পর্টেন্ট। আর নাম্বার 1 আমি যদি বলি, এক্সারসাইজ। রেগুলার আপনাকে এক্সারসাইজ করতে হবে। আমি আমাদের পেশেন্টকে যেটা বলি, আপনার টার্গেট হচ্ছে 5 কিলোমিটার হাঁটা, স্মার্ট হচ্ছে 10,000 স্টেপস। রেগুলার আপনি হাঁটবেন। এর পথে মাঝে চাইলে একটু জগিং করতে পারেন, জগিং করেন, একটা ব্রেথলেস হন। এটা বডিকে স্ট্রেস দাও, বডিকে স্ট্রেস দিলে বডি উইল রিজেনারেট। ইউ ক্যান ওয়াক, জগ, সাইক্লিং করতে পারেন, সুইমিং করতে পারেন, স্কিপিং করতে পারেন। এই এক্সারসাইজ যদি আপনি রেগুলারভাবে করেন, তাহলে কিন্তু দ্যাট ইজ রিজেনারেটিভ। এটি আপনাকে
এন্টি এজ একটা পোটেনশিয়াল দিবে, মানে করবে। এতে আপনারা যে ওই অপ্রয়োজনীয় মেকআপস, অপ্রয়োজনীয় ক্রিমস, বোটক্স, লেজারের প্রয়োজন অনেক কমিয়ে দিবে। তারপর যদি সেটা হয়, সেখানে আপনি দেয়ার লট অফ থিংস উই ক্যান ডু সাইন্টিফিক ওয়ে। অনেকেই সেটা ভুল করেন, এটা সেটা লাগিয়ে আমাদের কাছে আসে, আমাদের পেশেন্ট এই ধরনের জিনিস মেখে, মানে দেয়ার লট অফ কমপ্লিকেশন নিয়ে আছে। আমরা যে কিন্তু দেয়ার আর সাইন্টিফিক ওয়েজ টু অ্যাপ্লাই থিংস, যেটা দিয়ে করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে আপনার একটা সানস্ক্রিন। আপনার যখন বের হবেন, অ্যাপ্লাই আ সানস্ক্রিন, এটা মেডিকেল গ্রেড একটা সানস্ক্রিন, যার সান প্রোটেকশন পাওয়ার হবে SPF 30-র উপরে। এটা যদি করেন, তাহলে আমাদের যে ইউভি ইন্ডিউস ড্যামেজ যেটা হয় স্কিনের মধ্যে, যে আলট্রাভায়োলেট A, আলট্রাভায়োলেট B আমাদের যে ত্বকের যে কোলাজেন, ইলাস্টিন ফাইবারকে ব্রেক করে দেয়, ওগুলি কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। একটা নম্বর 1 প্রিভেনশন হয়ে গেল। তারপরে আমরা এই যে ওই কোলাজেন থেকে আবার তৈরি করার জন্যে উই হ্যাভ ডিফারেন্ট মেডিকেশন। যেমন আমরা যে বলি রেটিনল আছে, দেয়ার আর সার্টেন থিংস যেগুলো দিয়ে আমরা কিন্তু ত্বক রিজেনারেট করতে পারি, রিজুভিনেট করতে পারি, ওই যে কোলাজেন ফাইবার নতুন করে তৈরি করতে পারি, বয়স কমাতে পারি। আমরা এগুলো যদি কেউ যদি ঠিকমতো করে, লং টাইম উনি পাস করে দিবে, ত্বককে সুন্দর রাখতে পারবে। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা পরিশেষে এসে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করব। হ্যাঁ, ভিটিলিগো, আপনি যেহেতু ভিটিলিগোরই কথা বলছি আজকে, ভিটিলিগোর পেশেন্টদেরকে আমি বলতে চাই, দ্যার ইজ হোপ আউট দেয়ার। আমরা অদূর ভবিষ্যতে, আমরা যদি কিওর নাও বলি, আমরা উই আর লুকিং ফর এ কিওর, কিন্তু এটা লং টার্ম আপনি ভালো থাকবেন। একবার ওষুধ দিলেন, লম্বা সময় আবার সে আপনার কাছে নাই, আপনার যখন ফিরে আসলো, আমরা আবার একটু ট্রিটমেন্ট দিলাম আপনাকে, আবার লম্বা সময় ধরে নেই। এরকম একটা আমরা এই পর্যায়ে এখন আছি। এবং তবে টাইম ইজ কামিং, যখন আমরা বলবো যে ভিটিলিগো গেল, আপনি ওষুধ দিলাম, মেবি ইট ইজ নট গোইং টু কাম ব্যাক। তো ভিটিলিগো একটা কমপ্লেক্স ব্যাপার, একটা যেটা হচ্ছে, যেমন আমরা বলি যে এটা জেনেটিক প্রিডিকশন আছে, অনেকে এই কোশ্চেনটা করে আমার বংশের কারো হবে কিনা, নেক্সট জেনারেশনের। তো বলতে হবে যে এতে কমপ্লেক্স, এটা মানে 40 থেকে 60টা জিন আছে যেটা নিয়ে হয়, এই জন্য চান্স খুব কম আসলে নেক্সট জেনারেশনের, অ্যারাউন্ড 6%। কারণ এই কমপ্লেক্স জেনেটিক 60 জেনেটিক ইন্টারাকশনস কীভাবে হবে, নেক্সট জেনারেশন হবে কিনা, ভেরি ডাউটফুল। সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, নেক্সট জেনারেশনের চিন্তার কারণ নেই, খুবই কম। এই 94% চান্স হবে না, আর 6% চান্স নিয়ে আপনি চিন্তা করেন, এটা আসলে খুব লজিক্যাল হবে না। সো এটার সব দিক থেকে এই রোগটা ছোঁয়াচে না, এটা কুষ্ঠ না, দে লুক ডিফারেন্ট। ইউ মে থিঙ্ক যে আপনি ভাবতে পারেন যে আই লুক স্পেশাল, আই এম ডিফারেন্ট, এরকম ভাবতে পারেন আপনি। অনেকে মনে করেন দিস ইজ ফ্যাশনেবল, সুপার মডেল আছে এরকম অনেকে, যারা নাম করা অ্যাক্ট্রেস আছে, যাদের শ্বেতরোগ আছে। সো ইউ ক্যান থিঙ্ক ডিফারেন্টলি, উই আর স্পেশাল। আর যদি চিকিৎসা চান, উই হ্যাভ ভেরি গুড ট্রিটমেন্টস। তো চিন্তা না করে আপনারা যেভাবে চিন্তা করেন আমাদের কাছে আসেন, উই আর দেয়ার। স্যার, অনেক সুন্দর বলেছেন, অনেক ধন্যবাদ। আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন, তেমন সচেতন হবেন। শুধু দর্শক, শ্বেতরোগ কিংবা কুষ্ঠ বলে থাকে অনেকে, ছোঁয়াচে ভেবে থাকে, দূর দূর করে তাড়িয়ে দেয়। কিন্তু আমরা জানলাম যে সেতি রোগ কিন্তু ছোঁয়াচে রোগ নয়, রয়েছে আধুনিক চিকিৎসা। আমরা হতে পারি আবারও স্বাভাবিক, কিংবা কখনো মেনে নিয়ে ভাবতে পারি আমি একটু ভিন্ন প্রকৃতির। এটি তেমন কোনো কষ্টের রোগ নয়, এটি কোনো ক্যান্সার নয়, এটি কোনো ছোঁয়াচে রোগ নয়, আবারও বলছি। তাই সচেতন হয়ে সুস্থ এবং সুন্দর থাকবো সবাই। বিদায় নিচ্ছি আজ। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।